এই মুহূর্তে আমি রয়েছি রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ায়। গতকাল রোববার রাত 9টার দিকে ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে একটি পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ইউনিয়নের দুটি গ্রামে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এবং এই হঠাৎ করে এই অগ্নিসংযোগ ঘটার কারণে বসত বাড়ি, গবাদি পশু, দোকান, মন্দির, যা কিছু ছিল সবকিছু পুড়ে ছাই হয়েছে। এখানে ভুক্তভোগী অনেকেই রয়েছেন, আমরা একটু কথা বলবো এখানে যারা ভুক্তভোগী রয়েছেন। কি ঘটেছিল আসলে কালকের ঘটনাটা একটু যদি বলতেন। কালকের ঘটনা স্যার, আপনার আমি মানে রাত 8টার দিকে আমি মানে বাইরে ছিলাম, আসি দেখি মানে আমার বাসায় আগুন আগুন লেগে গেছে। আমি এখন দেখি কোনো লোক নেই, আগুন লেগে দিয়ে ওরা মানে চলে গেছে। চলে যাওয়ার পর এখন সবকিছু নিয়ে আমি মানে আগুন নিবানোর জন্য ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে কোনো কিছুই আমি নিভাতে পারি নাই, কিন্তু সবকিছু আমাদের পুড়িয়ে সব শেষ হয়ে গেছে। এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা নাকি ওই পাড়ার কোন ছেলে যেন কি যেন পোস্ট করছে, আমি এটা সঠিক বলতে পারতেছি না। মানে এটা আমি শোনা যে কি যেন পোস্ট করছে, এটার প্রতি ওই পাড়া যায় ওরা আন্দোলন করছে। আন্দোলন করেছে, ওখানে যে প্রশাসন ছিল থাকার কারণে অনেক কিছু করতে পারে নাই। আমরা তো এখানে আমরা পুরাটাই আমরা আলাদা, ওরা আলাদা, আমরা আলাদা, একসাম আমরা একসাম। তো ওদের সাথে কোনো আমাদের নাই, সম্পর্ক নাই। কারণ ওর এখানে করতে পারে না, এই বিধায় আমাদের এখানে আসি, আবার ওই হাঙ্গামাটা আমাদের এখানে করে। ঘটনাটা আসলে কি কি ঘটছিল একটু যদি বলতেন। এখন ওখানে ওখানে যেটা করতে পারে নাই, এখানে আসি আমাদের এখানে বাড়ি ঘর দর যা আছে সবকিছুতে আগুন লাগে। এবং গরু ছিল, গরু বেচুর যা ছিল সব কিছু বের করে নিয়ে ওরা চলে গেছে। আমার 5টা গরু নিয়ে গেছে। আমার মনে করেন যে এখানে মাল ছিল, কোম্পানির মাল ছিল, সেই মাল মনে করেন আগুন লাগে দিয়েছে। আমাদের এখানে মানে ঘরে অনেক কিছু জিনিস ছিল, টাকা ছিল, 2.5 লাখ টাকা ছিল, কোম্পানির টাকা ছিল আমাদের 2.5 লাখ, ওটা সম্পূর্ণ পুড়ে গেছে। এবং সোনা বানা ছিল একটা আমরা খুঁজে পাইনি। এখানে ধান ছিল 8 থেকে 10 বস্তা, সম্পূর্ণ ধান মনে করেন আমাদের পুড়ে গেছে। ও ঘরে ছিল 2টা, ওরাও পুড়ে গেছে। যেমনটি বলছিলেন একজন ভুক্তভোগী যে গতকাল রাত 9টার পরে হঠাৎ করেই দুর্বৃত্তরা এখানে দানা বেঁধে আসে এবং হঠাৎ করেই আগুন লাগিয়ে দেয় এবং সেই সাথে এখানে কিন্তু একটি লুণ্ঠনের ঘটনাও তারা ঘটায়। যারা গবাদি পশু, সোনাদানা, টাকা সহ যে যেটা পেয়েছে সেটা নিয়ে লুণ্ঠন করে নিয়ে গেছে। আমরা একটু যদি এই বাড়ির ভিতরের দৃশ্য দেখাতে পারি তাহলে আপনারা দেখবেন যে এখানে ধান আছে, এখানে আর অনেক আসবাবপত্র, মালামাল পুরো একদম ছাই হয়ে গেছে। এবং এই দুর্বৃত্তদের এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যারা রয়েছেন এই আশেপাশের প্রায় 23টি বসত বাড়ির 66টি পরিবার কিন্তু একেবারে কিন্তু অনেক বড় পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আপনারা যেমনটি দেখছেন যে এই ঘরের টিন একদম একেবারে পুড়ে একদম ছাই হয়ে গেছে। এখানকার যারা যত আসবাবপত্র রয়েছে সবকিছু কিন্তু একেবারে কিন্তু পুরো ছাই হয়েছে, যেগুলো একেবারে আর ব্যবহারের যোগ্যতা রাখেনি। আমরা একটু যদি বাইরের দিকটাও দেখি, বাইরেও আপনারা দেখতে পারবেন যে এখানেও কিন্তু এই পুরো বাড়িটি কিন্তু একেবারে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ব্যাপক ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই আধা পাকা বাড়িটি, এই বাড়িটি হঠাৎ করে যারা রয়েছেন এই বাড়ির বাসিন্দা তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে দুর্বৃত্তরা প্রথমে মসজিদের আশেপাশে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদে নানা রকম ঘোষণা দিচ্ছিল যে মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, আপনারা সবাই চলে আসুন। এরপরে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা একসঙ্গে আসেন এবং প্রথমে এই এলাকার যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটিতে তারা ভাঙচুর শুরু করেন এবং মন্দিরে আগুন দেন। এবং মন্দিরের পুরোহিত রয়েছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। মন্দিরের পুরোহিত বারবার চেষ্টা করেছেন মন্দিরকে বাঁচানোর, কিন্তু পরে তারা এক পর্যায়ে মন্দিরের পুরোহিতের গায়েও আগুন দেওয়ার চেষ্টা করেছিল। পরে মন্দিরের পুরোহিত বেঁচে যান এবং তারপরে মন্দিরের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে, এই মাঝিপাড়ার যে এলাকা রয়েছে সেই এলাকার কিন্তু যে বসতবাড়িগুলো রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের যে বসতবাড়ি রয়েছে সেগুলোতে তারা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বসত বাড়ির বিভিন্ন প্রকার ধান এবং যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু একদম কিন্তু পুরো ছাই হয়ে গেছে এবং এই মালামালগুলোর একটিও কিন্তু আর ব্যবহারের যোগ্যতা রাখেন। এবং আমরা অনেক বাড়িতে দেখেছি যে গবাদি পশুগুলো
গরু, তারপরে ছাগল, এগুলো কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে। এগুলো অনেক অনেক পশু কিন্তু মরে গেছে। তারপর এই আশেপাশে যত দোকান ছিল সেই দোকানও কিন্তু আগুন দেওয়ার কারণে কিন্তু এই দোকানগুলাও কিন্তু একেবারে কিন্তু দোকানের মালপত্র সব পুরো দোকান কিন্তু একেবারে ছাই হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আগুন থেকে ধোঁয়া বের হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত এলাকায় কিন্তু আজকে গতকাল থেকেই বিজিবি, পুলিশ এবং স্থানীয় প্রশাসন যারা আছেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে এসে ঘটনাস্থলের যে বিভীষিকা সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহ, যথাসাধ্য চেষ্টা করেছেন এই আগুন নিয়ন্ত্রণে। তারপরেও ভোর রাত পর্যন্ত চলে কিন্তু এই বিভীষিকাময় আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে এই গ্রামের আশেপাশে। এবং আজকে সকালে রংপুরের বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জ ডিআইজি এসেছিলেন। রংপুর আহ, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এবং ডিআইজি, বিভাগীয় কমিশনার সবাই বলেছেন যে এটি একটি অপ্রীতিকর ঘটনা এবং দুর্বৃত্ত যারা রয়েছেন এর সঙ্গে জড়িত। এখন পর্যন্ত 12 জনকে আটক করেছে প্রশাসন, 42 জনকে আটক করেছে প্রশাসন এবং বাকিদেরও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশাসন। এবং বিভাগীয় কমিশনার যেটি বলেছেন, যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে আর্থিক সহযোগিতা সহ তাদের পুনর্বাসন এবং তাদের যে কোনো সহযোগিতায় বিভাগীয় প্রশাসন সহ জেলা প্রশাসন পাশে থাকবে বলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত প্রতিবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার রান্না করে খাওয়ানো হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন 66টি পরিবার, সেই পরিবারের সকল সদস্যদেরকে। এখানে এখন পর্যন্ত স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন, তারা সবাই এসেছিলেন, বিক্ষোভ সমাবেশ করেছেন রংপুরের বিভিন্ন জায়গায়। ছাত্রলীগ গতকাল রাতে বিক্ষোভ সমাবেশ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, তিনিও আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে ত্রাণ বিতরণ করেছেন ভুক্তভোগীদের মাঝে। এই এলাকার সাংসদ, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, তিনিও ফোনো লাইভে এই এলাকার মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনিও বলেছেন যে যারা এখানে জড়িত রয়েছেন, যারা দোষী, তাদেরকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এবং এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এই মাঝিপাড়ার দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনার সর্বশেষ চিত্র।